সরকার স্বাস্থ্যসেবা সারা দেশে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী। আশ্রয়ণ প্রকল্পের আওতায় মোট 8,67,977টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে, জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা শেখ হাসিনা। জনসম্পৃক্ততা বাড়াতে আগামী অক্টোবর থেকে দেশের বিভিন্ন অংশ সফর করবেন প্রধানমন্ত্রী, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। রাজধানীতে প্রথমবারের মতো চালু হল স্মার্ট স্কুল বাস সার্ভিস। সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার প্রবণতায় বন্যা পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা। আগামীকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে। এবং কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে উঠেছে ব্রাজিল ও কলম্বিয়া। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। তিনি আজ রাজধানীতে তার সরকারি বাসভবন গণভবনে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাত পুনর্গঠন করার উপর এক উপস্থাপনা প্রত্যক্ষ করার সময় কথা বলেন। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম সাখাওয়াত মুন এ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। বিগত ১.৫ দশকে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছানোর লক্ষ্যে দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর উপর সংক্ষেপে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। তিনি সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। শেখ হাসিনা দেশের স্বাস্থ্য খাতের আরও উন্নয়নের প্রয়োজনীয়তার উপরও জোর দেন। তিনি প্রকৃত চাহিদার ভিত্তিতে সরকারি হাসপাতালগুলোর জন্য চিকিৎসা যন্ত্রপাতি ও সরঞ্জাম কিনতে এবং এসব সামগ্রী ক্রয়ে সতর্কতা অবলম্বনের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রী স্বাধীনতার পর সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই খাতের অগ্রগতিতে বঙ্গবন্ধু নেয়া যুগান্তকারী পদক্ষেপের কথাও বিশেষভাবে উল্লেখ করেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডাক্তার AFM রুহুল হক, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, মুখ্য সচিব মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এম নাইমুল ইসলাম খান এবং স্বাস্থ্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাজেট যথাযথভাবে কার্যকর করতে এবং বার্ষিক উন্নয়ন কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি তিনি চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে বাজেট বাস্তবায়নে কৃচ্ছ্রতা সাধনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। দ্বাদশ জাতীয় সংসদের ৩য় বাজেট অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এই আহ্বান জানান। শেখ হাসিনা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলে মাত্র ৩.৫ বছরে স্বল্পোন্নত দেশে পরিণত হয়েছিলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর শাসন আমলেই দেশের প্রবৃদ্ধি ৯% উন্নীত হয়েছিল, যা এখন পর্যন্ত দেশের সর্বোচ্চ প্রবৃদ্ধি। সংসদ নেতা বলেন, বঙ্গবন্ধুর মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই দেশ স্বাধীন হওয়ার পরপরই মিত্রবাহিনী বাংলাদেশ থেকে চলে গিয়েছিল, যা বৈশ্বিক প্রেক্ষাপটে এক বিরল ঘটনা। এর আগে স্পিকার ড শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের বৈঠক আজ বিকেলে আবার শুরু হলে এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত মোট 8,67,977টি ভূমিহীন গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এতে উপকারভোগী মোট মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 43,39,000-এর বেশি। প্রধানমন্ত্রী বলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এ পর্যন্ত বাংলাদেশের 58টি জেলা এবং 464টি উপজেলা সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত হয়েছে। তিনি বলেন, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও রাজশাহী এই 5টি বিভাগ এখন সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত। অপর এক প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, হাওর অঞ্চলের দারিদ্র্য দূরীকরণ ও মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক কাঠামোর টেকসই উন্নয়নের মাধ্যমে এলাকার জনসাধারণকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এক প্রশ্নের জবাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আব্দুর রহমান সংসদকে জানান, দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধ ও প্রাচুর্য রক্ষার জন্য মৎস্য অধিদপ্তরের মাধ্যমে দেশের বিভিন্ন নদ নদী ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে 500টি অভয়াশ্রম সংস্কার ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এছাড়া দেশীয় প্রজাতির মাছের বিলুপ্তি রোধ ও
ও প্রাচুর্য রক্ষার জন্য বর্তমান সরকার কাপ্তাই হ্রদের মুক্ত জলাশয়ে প্রায় 1300 হেক্টর জায়গায় অভয়াশ্রম পরিচালনা করছে বলে তিনি উল্লেখ করেন। এক প্রশ্নের জবাবে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, নদী ভাঙন রোধ এবং নদী খনন ও পুনঃখনন কাজে সরকারের দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা রয়েছে। এদিকে সংসদে আজ জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পাশ হয়েছে। এছাড়া অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংবিধানের 132 অনুচ্ছেদ অনুযায়ী 49টি অডিট ও হিসাব রিপোর্ট সংসদে উপস্থাপন করেন। চলতি বছর অক্টোবর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশ সফর করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সাভারের হেমায়েতপুর বাস স্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তথ্য জানান। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের ইঞ্জিন শক্তিশালী করতে আমরা আবারও জনতার সঙ্গে মিলিত হব। অক্টোবর থেকে আমাদের নেত্রী শেখ হাসিনা সারা দেশ সফর করবেন। এ সময় কোটা সংস্কার ও শিক্ষক আন্দোলনের উপর বিএনপি ভর করেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি এখন পরনির্ভর, তবে পরের উপর নির্ভর করে কোনোদিন আন্দোলন হয় না। বিএনপির মনের জোর কমে গেছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ ততই উগ্র হয়ে যায়। কমে গেছে, গলার জোর বেড়ে গেছে। একটা কথা আছে, মানুষের শক্তি যত কমে মুখের বিষ তত উগ্র হয়ে। বিএনপি নেতাদের মুখে কোনো ট্যাক্স নাই, তাদের মুখে কোনো লাগাম নাই। লাগাম দিয়ে টানবেন, লাগাম দিয়ে টেনে লাগবে। গাড়ির চালক বেপরোয়া হলে যেই অবস্থা হয়, রাজনীতিতে বিএনপি হচ্ছে বেপরোয়া চালক। তখন কোথায় দুর্ঘটনা ঘটিয়ে বসে কেউ জানে না। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মোহাম্মদ ফারুক খান বলেছেন, ডিজিটাল বাংলাদেশের সুবিধা গ্রহণ করে বিমান ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থার সেবা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দ্রুত সিদ্ধান্ত নিয়ে দক্ষতার সাথে কাজ নিষ্পন্ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সবাইকে আন্তরিকতা ও সততার সাথে কাজ করতে হবে। তিনি আজ সচিবালয়ে সরকারের কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সঙ্গে অধীন দপ্তর সংস্থার 2024-25 অর্থ বছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, সরকারি কাজে স্বচ্ছতা, জবাবদিহিতা, গতিশীলতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 49তম শাহাদাত বার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের লক্ষ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং এর আওতাধীন দপ্তরসমূহের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ এক প্রস্তুতিমূলক সভা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত সভায় প্রধান অতিথি ছিলেন। সভায় বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে জাতির পিতার লেখা বই ও জীবনী নিয়ে নতুন অনুষ্ঠান নির্মাণ ও প্রচারের নির্দেশনা দেওয়া হয়। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন থেকে ফিড নিয়ে বেসরকারি রেডিও, কমিউনিটি রেডিও ও বেসরকারি টেলিভিশন সমূহ অনুষ্ঠান প্রচার করবে বলে সভায় জানানো হয়। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সকল সংস্থাকে জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী অনুষ্ঠান প্রচারের নির্দেশনা দেওয়া হয়। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ হুমায়ুন কবির খন্দকার সভায় সভাপতিত্ব করেন। সভায় বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া সহ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থাসমূহের প্রধানরা উপস্থিত ছিলেন। রাজধানীতে যাত্রা শুরু করল স্মার্ট স্কুল বাস সেবা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে আপাতত 3টি বাসের মাধ্যমে বনানী বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজে এই সেবা শুরু হল। পর্যায়ক্রমে যা চালু হবে উত্তর সিটির সব স্কুলেই। বিস্তারিত শুনুন প্রতিবেদনে। শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াতে স্মার্ট স্কুল বাস সার্ভিস চালু করল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রাথমিকভাবে জবা, গোলাপ, টগর নামের 3টি বাস 3টি রুটে নিরাপদে আনা নেওয়া করবে বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের।
নিরাপদ যাত্রা নিশ্চিত করতে স্মার্ট এই বাসগুলোতে থাকবে সার্বক্ষণিক সিসি ক্যামেরা। জিপিএস এর মাধ্যমে নিশ্চিত করা হবে বাসটির অবস্থান। অভিভাবকরা অ্যাপস এর মাধ্যমে জানতে পারবেন নিরাপদে স্কুলে পৌঁছেছে কিনা সন্তান। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হওয়া এই স্মার্ট বাস সার্ভিস পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও চালুর পরিকল্পনার কথা জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম। পর্যায়ক্রমে ঢাকা সিটিতে বিশেষ করে উত্তরের আমি সব জায়গাতেই এই স্কুল বাস আমি চালু করতে যাব এবং চালু করতে যাচ্ছি আমরা। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, রাজধানীর ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতেও এমন উদ্যোগ নেওয়া হলে যানজট অনেকাংশে কমবে। তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই কিন্তু গাড়ি নিয়ে আসছে, সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না। রাজধানী ঢাকার যানজট নিরসনে সকল স্কুলে বাস সার্ভিস চালুর ব্যাপারে একমত পোষণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানও। যদি আমরা 2000 স্কুলের সকল স্কুলকে যদি এটির আওতায় নিয়ে আসতে পারি ক্রমান্বয়ে, তাহলে ঢাকা মহানগরীতে ট্রাফিক জ্যাম নিয়ন্ত্রণে একটি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। এই বাস সার্ভিসে শিক্ষার্থীদের ভাড়া নির্ধারণ করা হবে কিলোমিটার হিসেবে। স্মার্ট স্কুল বাস সার্ভিস চালুর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যেই 39টি স্থানে নিজস্ব ব্যয় নির্মাণ করেছে স্কুল বাস স্টপেজ। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে। বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়। অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে। আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপসটি। খবরের বাকি অংশ পড়ছে নাজনীন নাহার। স্পিকার ড শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য ব্লু ইকোনমির গুরুত্ব অনেক বেশি। তিনি আজ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ওশান প্রসপারিটি ক্যাটালাইজিং ব্লু ইকোনমি ইন বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। স্পিকার বলেন, সুনীল অর্থনীতি আমাদের সামুদ্রিক সম্পদের ব্যবহার বৃদ্ধিতে অপার সম্ভাবনার ক্ষেত্র উন্মোচন করেছে। তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমুদ্র সম্পদের গুরুত্ব অনুধাবন করে 1973 সালে প্রথম সামুদ্রিক গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। তিনি 1974 সালে দ্য টেরিটোরিয়াল ওয়াটার্স অ্যান্ড মেরিটাইম জোনস অ্যাক্ট প্রণয়ন করেছিলেন, যা ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়। তাই প্রতিদিনই পরিবেশ দিবস বিবেচনা করে বছরব্যাপী চালাতে হবে পরিবেশ সুরক্ষা কার্যক্রম। তিনি বলেন, একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে হলে অনতিবিলম্বে সরকারের পাশাপাশি আমাদের সবাইকে পরিবেশ রক্ষায় কাজ করতে হবে। আজ পরিবেশ অধিদপ্তরের বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ মন্ত্রী বলেন, দেশের পরিবেশ সুরক্ষায় নাগরিকদের আচরণ ও দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেছেন, ওষুধের গুণগত মান নিশ্চিত করার মাধ্যমে দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের জনগণের স্বাস্থ্য সুরক্ষা করতে হবে। আজ রাজধানীর একটি হোটেলে WHOর দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের দেশগুলোর জাতীয় নিয়ন্ত্রক কর্তৃপক্ষের স্বেচ্ছাসেবী সংস্থা সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কের সদস্য রাষ্ট্রসমূহের বার্ষিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সাউথ ইস্ট এশিয়া রেগুলেটরি নেটওয়ার্কে কাজ করার মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব। তিনি আরও বলেন, তথ্য আদান প্রদান সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নিয়ন্ত্রক ব্যবস্থাকে উন্নত করা যায়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা সভায় বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশে প্রথমবারের মতো চালু হল প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও অ্যানাটমি মিউজিয়াম কমপ্লেক্স। আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের অধীনে প্লাস্টিনেশন ল্যাবরেটরি ও অ্যানাটমি মিউজিয়াম কমপ্লেক্স উদ্বোধন করেন BSMMU এর উপাচার্য অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক। ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক বলেন, অ্যানাটমিতে দক্ষ না হলে ভালো চিকিৎসক হওয়া সম্ভব নয়। উল্লেখ্য, প্রচলিত পদ্ধতিতে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গ ফরমালিনে রেখে সংরক্ষণ করা হয় এবং সেখান থেকে পরবর্তীতে শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহৃত হয়। কিন্তু প্লাস্টিনেশন পদ্ধতিতে প্রচলিত পদ্ধতির থেকে একটু আলাদা প্রযুক্তি ব্যবহার করে অঙ্গপ্রত্যঙ্গ সংরক্ষণ করা হয়। এতে ফরমালিন ছাড়াও এসিটোন ও সিলিকন ব্যবহার করা হয়, যার ফলে মূল অঙ্গপ্রত্যঙ্গের অথবা অর্গানের মতো বৈশিষ্ট্য বজায় থাকে।
পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বৃষ্টিতে সিলেট ও সুনামগঞ্জের নদ নদীর পানি বাড়ছে। দুই জেলাতেই সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সিলেটে সুরমা, কুশিয়ারা, সারি ও সারিগাং নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। বন্যায় জেলার 97 ইউনিয়নের 1176টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছেন 7 লাখ মানুষ। এদিকে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। জেলার বিয়ানীবাজার উপজেলার 5000 বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আমাদের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে, তবে বিভিন্ন নদীর 9টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, আজ বেলা 3টায় শহরের 16ঘর পয়েন্টে সুরমা নদী বিপদসীমার কাছাকাছি অবস্থান করছিল। এবারের বন্যায় জেলার তাহিরপুর সড়কের বেশ কিছু অংশ তলিয়ে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে তাহিরপুর, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ উপজেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রতিটি ইউনিয়নের বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে পৌঁছাতে স্বেচ্ছাসেবক দল গঠন করেছে প্রশাসন। এদিকে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে মৌলভীবাজারে। সবকটি নদ নদী ও হাওরে পানি বৃদ্ধির ফলে জেলার 5টি উপজেলার বসতগৃহ, বাড়ির আঙিনা ও রাস্তাঘাট 2 থেকে 3 ফুট পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 3 লাখ লোক। মনু, কুশিয়ারা ও জুড়ি নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। জেলা প্রশাসন জানায়, আজ বন্যা উপদ্রুত এলাকায় 2400 প্যাকেট রান্না করা খাবার, 3500 প্যাকেট শুকনা খাবার, 10,000 পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, 2000 লিটার বিশুদ্ধ পানি বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন সহ সবকটি উপজেলায় কন্ট্রোল রুম চালু করা হয়েছে। এদিকে হবিগঞ্জের নদ নদীর পানিও আবার বেড়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যে আগামীকাল অনুষ্ঠিত হচ্ছে সাধারণ নির্বাচন। দেশটিতে 650টি পার্লামেন্টারি আসনে এই আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে। কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি, রিফর্ম পার্টি ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি সহ অন্তত 98টি রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। অবশ্য জনমত জরিপে লেবার পার্টি এগিয়ে রয়েছে। লেবার পার্টির নেতা কের স্টারমার এবং কনজারভেটিভ পার্টির নেতা ঋষি সুনাক এই নির্বাচনে নিজ নিজ দলের নেতৃত্ব দিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাংহাই জোটভুক্ত দেশগুলোর এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে এখন কাজাখস্তানের রাজধানী আস্তানায় রয়েছেন। 9 সদস্যের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসওসি মস্কো থেকে বেইজিং পর্যন্ত বিশ্বের একটি বিস্তীর্ণ অঞ্চলকে একত্রিত করেছে। এই জোটে বিশ্বের প্রায় অর্ধেক জনসংখ্যা রয়েছে। এই বছর জোটটিতে বেলারুশ যোগ দেবে বলে ধারণা করা হচ্ছে। ভারতের উত্তরপ্রদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে 121 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ বলেছে, গত 1 দশকের মধ্যে এই ধরনের ভয়াবহ ঘটনা আর ঘটেনি। ঘটনায় নিহতদের মধ্যে বেশিরভাগই নারী। হারিকেন বেরিল দক্ষিণ পূর্ব ক্যারিবীয় অঞ্চলে অবস্থান করছে এবং জ্যামাইকার দিকে অগ্রসর হচ্ছে। বেরিলের আঘাতে গ্রানাডা, ভেনেজুয়েলা এবং সেন্ট ভিনসেন্টে কমপক্ষে 7 জনের প্রাণহানি হয়েছে এবং দ্বীপরাষ্ট্রগুলো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। নওগাঁ জেলায় চলতি মৌসুমে মোট 5290 হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। আবাদকৃত পাটের মধ্যে রয়েছে দেশি জাতের 230 হেক্টর, তোষা জাতের 4800 হেক্টর এবং মেস্তা জাতের 260 হেক্টর জমি। জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, আবাদকৃত জমি থেকে 75,272 বেল পাট উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে। খেলার খবর। ফুটবল। কোপা আমেরিকা ফুটবল টুর্নামেন্টে আজ কলম্বিয়া ও ব্রাজিলের মধ্যকার গ্রুপ পর্বের শেষ খেলাটি 1-1 গোলে ড্র হয়েছে। ফলে ডি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে কলম্বিয়া এবং রানার্স আপ হিসেবে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে উঠেছে। আগামী শুক্রবার থেকে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্ব শুরু হবে। ওই দিন বাংলাদেশ সময় সকাল 7টায় প্রথম কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ইকুয়েডরের মোকাবেলা করবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে আগামীকাল সকাল পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সরকার স্বাস্থ্যসেবা সারা দেশে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে বললেন প্রধানমন্ত্রী।
আশ্রয়ন প্রকল্পের আওতায় মোট 8,67,977টি ভূমিহীন পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে জাতীয় সংসদে জানালেন সংসদ নেতা শেখ হাসিনা। জনসম্পৃক্ততা বাড়াতে আগামী অক্টোবর থেকে দেশের বিভিন্ন অংশ সফর করবেন প্রধানমন্ত্রী, জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সিলেট ও সুনামগঞ্জে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার প্রবণতায় বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা। এবং আগামীকাল সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাজ্যে। খবর শেষ হল। এখন শুনুন সংবাদ পর্যালোচনা।